কাঠবিড়ালির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এদিন রবিবারে কি করব ভেবে পাচ্ছিলাম না। সকালবেলা দুজন বেরিয়ে পড়লাম কফি হাউসের উদ্দেশ্যে, ব্যাঙ্গালোর কফি হাউস। কদিন আগেই কলকাতা কফি হাউস থেকে ঘুরে এসেছি, তার রেশ এখনো কাটেনি। তো গিন্নি বললো আজ একটু ব্যাঙ্গালোর কফি হাউসে যাই, চলো ওখান থেকে ব্রেকফাস্টটা সারি। তো সেই মতো আমরা বেরোলাম বাড়ি থেকে সকালবেলা ফ্রেশ হয়ে কফি হাউসের ব্রেকফাস্ট সেরে ওখানেই চার্চ স্ট্রিটে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, কফি হাউস সংলগ্ন যে রাস্তাটি। এবার আমাদের কাছে কফি হাউস মানে তো কলেজ স্ট্রিট, তো এখানে কলেজ স্ট্রিটে কোথায় পাবো আমি? তো চার্চ স্ট্রিটে কিন্তু ভালো ভালো কিছু বইয়ের দোকান রয়েছে। এই দিন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, আর আফসোস হতে লাগলো যে এর আগে কেন এগুলো খুঁজিনি আমরা বা যাইনি। খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশন। সবচেয়ে অবাক হলাম একটি দোকানে ভালো ভালো বাংলা বইয়ের কালেকশন দেখে, মানে এখানে বাংলা বই যে বিক্রি হয় ভালোভাবে কোনো বইয়ের দোকানে। হাত চুলকাচ্ছিল প্রচণ্ড, কিন্তু ওখান থেকে আর বই কিনিনি। বাংলা বই কলকাতায় এসে কলকাতার কলেজ স্ট্রিট থেকেই কিনবো। তো ওখান থেকে চার্চ স্ট্রিট ধরে ঘুরতে ঘুরতে আর একটু এগিয়ে গিয়ে মিউজিয়াম রোডের কাছে একটা দোকান থেকে খুব সুন্দর একটা কেরালার দোকান, ওখান থেকে কেরালা স্টাইলে পাটিসাপটা ট্রাই করলাম আমরা, ভীষণ ভালো লাগলো। তারপর চলে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া, এই নিয়ে আজকের ব্লগটি। ইন্ডিয়ান কফি হাউস বা কফি বোর্ড একটা চেইন বটে, কিন্তু কোনো বাঙালির সামনে কফি হাউস বললেই কিন্তু মাথায় আসে কলেজ স্ট্রিটের কফি হাউস, কফি হাউসের আড্ডা আর মান্না দে। যদি ভুল না হয় এই অ্যালবার্ট হলটির প্রতিষ্ঠা হয় 1876 সালের এপ্রিল, মানে ধরুন 148 বছর আগে, যেটি ছিল রামকমল সেন মহাশয়ের বাসস্থান। ইন্ডিয়ান কফি বোর্ডের উদ্যোগে 1941 কি 42 সাল নাগাদ সেন্ট্রাল এভিনিউতে কফি হাউস খোলা হয় প্রথম, আর তার কিছুদিন পরেই খোলা হয় এই কলেজ স্ট্রিটের কফি হাউস। 1957 সাল নাগাদ অ্যালবার্ট হল কফি হাউসটি ইন্ডিয়ান কফি বোর্ডের আওতা থেকে বেরিয়ে এসে লেবার অ্যাসোসিয়েশনের আওতায় চলে আসে। তবে যদি কলকাতায় আরও পুরনো কফি হাউসের কথা বলেন, আমি বলবো ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউস। এই ধরুন 1798 সাল নাগাদ খোলা হয়। অবশ্য 1799 সালে বিভিন্ন কারণ হেতু এটি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। যাই হোক, রোববারের এই আলছেমির মধ্যে এখন ইতিহাস নিয়ে নাইবা ঘাটলাম। এবার ব্যাঙ্গালোরে যেহেতু রয়েছি কলকাতা থেকে দূরে, তাই বলে বাড়ি বসে হাহুতাশ করে তো লাভ নেই। নতুন নতুন জায়গা ঘোরা, খাওয়া দাওয়া করা, এগুলো আমরা দুজনেই খুব ভালোবাসি। তাই সকালবেলা মেট্রো ধরে সোজা চলে গেলাম এমজি রোড, আর তার পাশেই চার্চ স্ট্রিট ধরে সেই ইন্ডিয়ান কফি হাউস। এটাও কিন্তু বেশ পুরনো, বলতে গেলে 50 বছরের পুরনো। যদিও 2009 সাল নাগাদ এটা আইনি জটিলতার কারণে একবার বন্ধ হয়ে যায়, পরে অবশ্য সেই পুরনো জায়গার পাশেই আবার খুলে যায়। এবারে যদি অন্ধকার দিকে হালকা কিছু আলোকপাত করা যায়, বোঝায় না কেন সকাল সকাল জীবনপথের ইনফ্লুয়েন্সটা পাচ্ছি, তো শেয়ার করতে ইচ্ছে হলো। এই যেমন ধরুন 16 শতকের দিক থেকে কফি চাষ শুরু হয় ইন্ডিয়ায়, আর অষ্টাদশ শতকের দিকে বিভিন্ন জায়গায় যেমন বোম্বে, মাদ্রাজ, কলকাতার বিভিন্ন জায়গায় কফি হাউসগুলো তৈরি হয়। তবে এর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু শুধু ব্রিটিশরাই বসতো, ভারতীয়দের প্রবেশাধিকার ছিল না। এখানকার মেনু কিন্তু কলকাতা কফি হাউসের থেকে পুরোপুরি আলাদা। কিছু কিছু জিনিস অবশ্যই মিল থাকবে। তো আমরা অর্ডার করেছিলাম ব্রেড বাটার, এগ পোচ, ভেজিটেবল কাটলেট, আর অবশ্যই কফি হাউস এসে কফি তো খাবই, তাই দুটো হট কফি। বাড়ি থেকে দূরে অন্য ভাষা ও সংস্কৃতির এই শহরে কিন্তু আমাদের ঝুলিতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে নতুন জায়গাতে এক টুকরো নিজের শহর ও শহরের প্রতি টান নিয়ে এগিয়ে চলা। এসব নিয়েই দুজন গল্প আড্ডা দিতে দিতে কখন 1 ঘন্টা পার করে দিলাম কফি হাউসে বসে বসে। নিজের জায়গায় ফিরে যেতে ইচ্ছে তো করে, কিন্তু যে শহর এত কিছু দিয়েছে আমায়, কত কিছু নতুনত্ব এখানেই রয়েছে, সেগুলোকে অবহেলা করাটা বোকামিই হবে। খুব মিস করছিলাম কলকাতার কফি হাউস আর কলেজ স্ট্রিটের বই পড়া। হঠাৎ দীপা বলল চার্চ স্ট্রিট ধরে হাঁটার সময় নাকি তার চোখে কটা বইয়ের দোকান পড়েছে। তাই দুজনের পর কফি হাউস থেকে বেরিয়ে এই চত্বরেই বই পড়ার খোঁজে বেরোলাম। ব্লজম বুক হাউসের এই দোকানটা চোখে পড়ল। এমজি রোডের উপরে হিগিন বোথাম, এও খুব ভালো ভালো বইয়ের কালেকশন। চার্চ স্ট্রিটে বুক ওয়ার্ম, দ্য বুক হাইভ, এগুলো চোখে পড়লো। এবারে মনে হতে লাগলো যেন বাড়ির বাইরে এক টুকরো বাড়ির সন্ধান পেলাম। মানে আমাদের মতো এখানেও মানুষের ইমোশন প্রায় একই রকম, বইগুলোর দোকানে গিয়ে তাই মনে হচ্ছিল। এরপর মেইন রোড ধরে মানে এমজি রোড ধরে দুজন হাঁটছিলাম। এখানে বেশ পুরানো পুরানো বড় বড় কিছু বিল্ডিং রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পুরনো ব্যাঙ্গালোরে আধুনিকতার ছোঁয়া শুরু হওয়ার সাক্ষী রয়েছে বিল্ডিংগুলো।
দক্ষিণ ভারতের নাম করা খবরের কাগজ ডেকান হেরাল্ডের অফিস চোখে পড়ল, আর সেটির খুব কাছেই একটা বইয়ের দোকান পেলাম, হিগিনবোথাম। গিন্নি বলে চলো ঘুরেই আসি ভিতরে। ভিতরে গিয়ে প্রচুর ভালো ভালো বইয়ের কালেকশন দেখলাম। কিছু কিছু বই আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন কিনছি না। এবারে কলকাতা থেকে অনেক বই কিনে এনেছি, এগুলো শেষ করে তারপর আবার কিছু কিনবো। তাই এই বইগুলো আপাতত ফোনে ছবি তুলে রেখেছি, যাতে ভুলে না যায় এগুলোর কথা। এরপর আবার গেলাম চার্চ স্ট্রিট। যদি রবিবার, তবে আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, তাই এখনও ভিড়টা এসে পড়েনি। বিকেলের পর থেকে আর ফাঁকা জায়গা থাকবে না। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই দোকানটা, ব্যাঙ্গালোরে এক টুকরো কলেজ স্ট্রিট। পুরনো বইয়ের অসাধারণ কালেকশন। যদি আপনি ব্যাঙ্গালোর থেকে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বই কিনতে পারছেন না বলে হাত কামড়াচ্ছেন, তবে এখানে চলে যান। সোজা উপরতলা গিয়ে বই ঘাঁটতে থাকুন। উপরতলা নিচতলা দুই অসাধারণ বইয়ে ঠাসা। এখানে পুরনো কিছু দুষ্প্রাপ্য বইয়ের আলাদা ঘর দেখলাম, তালা দেওয়া থাকে, বললে আপনাকে তালা খুলে দেখাবে। সেখানে কবিগুরুর নিজের হাতের লেখা দেখলাম। তিনি গান্ধীজিকে বই উপহার দিয়েছিলেন, তার উপর লেখা ওনার হাতে লেখা চিঠি। স্বামী বিবেকানন্দের হাতের লেখা দেখলাম। শার্লক হোমসের অনেক পুরনো একটা সংস্করণ। আরও দারুণ দারুণ সব কালেকশন, মাথা ঘুরে যাবে। সব থেকে ভালো লাগলো নিচে এসে যখন বাংলা বইয়ের কালেকশন দেখলাম। এটা একেবারে আশাতীত ছিল। এর আগে হিগিনবোথামে দেখলাম দক্ষিণ ভারতীয় নানা ভাষার উপর বই, কিন্তু বাংলা দেখিনি। তাই এখানে এসে অন্য ভাষার পাশাপাশি বাংলা বইয়ের ঠাসা তাক দেখে সত্যিই তাক লেগে গেছিল। আবার বেরিয়ে হাঁটতে লাগলাম চার্চ স্ট্রিট ধরে, এবারে মিউজিয়াম রোডের দিকে। কোইকোড়ে বা কালিকট নিয়ে আমাদের একটা ভ্লগ রয়েছে। শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আমরা অতদূর গেছিলাম। সেই প্যারাগন রেস্টুরেন্ট এখানে একটা আউটলেট রয়েছে। তবে বিরিয়ানি খাওয়ার মতো খিদে ছিল না, তাই কুইক বাইট থেকে অর্ডার করেছিলাম শুধু লাল চা আর দুটো কেরালার মিষ্টি, এলাঞ্চি আর এরানি। পাটিসাপটাই আদতে তাদের মতো করে বানানো, অসাধারণ খেতে লাগলো। একটাতে চালের গুঁড়ো ব্যাটারের সাথে দেওয়া হয়েছিল স্যাফরন, আর একটা পাটিসাপটার পাতুড়ি বললে ভুল হবে না। ভেতরে কাজু দেওয়া, পুরো পাটিসাপটা আমাদের নরম পাটিসাপটা পাতুড়ি মতো হাঁপিয়েছে। এই মিষ্টিটার নাম হচ্ছে এলাঞ্চি, ঠিক আছে? তো যা খেয়ে বুঝলাম এটা চালের গুঁড়ো দিয়ে কোটিং করেছে, আর চালের গুঁড়োর মধ্যে স্যাফরন দিয়েছে, দিয়ে নারকেলটাকে দিয়েছে। নারকেলের মধ্যে এলাইচের প্রচণ্ড একটা ভালো ডমিনেন্ট একটা ফ্লেভার আছে। স্লেম মানে খুব একটা খুব মাইল্ড একটা ফ্লেভার। মিষ্টিটা খুব দারুণভাবে ব্যালেন্স করা, আর অনেকটা বাঙালি পাটিসাপটার মতোই লাগছে, মানে ওরকম ধরনেরই। তো আমরা এমনিতেও ভাবতাম যে কেরালার অনেক কিছু আমাদের বাঙালির সাথে মিল আছে, এইসব খেয়ে আরও মনে হলো যে হ্যাঁ অনেকটা সিমিলারিটি আছে। দারুণ খেতে এটা, এলাঞ্চি। হঠাৎ করে জায়গাটা কীরকম ভালো লাগতে শুরু করলো, দিনটাও কীরকম ভালো হয়ে গেল। এই যদি বাড়ি থেকে দূরে আছি ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকতাম, কত কিছুই না মিস করতাম বলুন তো। এই জন্য সবসময় নতুন কিছু ট্রাই করতে থাকতে হয়। দুধের স্বাদ ঘোলে মেটানো বলবো না, ব্যাপারটা একটু ডিসকারেজিং হয়ে যাবে। ঠিক জানি না কীভাবে এনকারেজ করবো বা ইন্সপায়ার করবো, তবে এটুকুই বলবো, নতুনত্ব মানেই পুরাতনকে ভুলে যাওয়া নয়।
নতুনত্বের মধ্য দিয়েই পুরাতন এগিয়ে চলে। নতুনকে পুরাতন সর্বদাই জায়গা করে দিয়েছে, আর নতুনও পুরাতনকে মাঝে মাঝে অনুসরণ করছে। দেখুন তো কী সব বলছি, কেরালায় মিষ্টিতে কিছু ছিল কিনা কে জানে। আর কতই বা হাঁটাহাঁটি করবো, কিন্তু এই শপিং মলটার চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো, মনে হচ্ছে কোনো অচেনা জায়গায় চলে এসেছি। খুব ভালো লাগছিল, তাই দুজন আর একটু সময় কাটিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করে ঘুরে বসে তারপর মেট্রো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আমরা আজকে ঘুরে টুরে এসেছি, কিন্তু বাইরে সেরকম কিছু আর খাইনি লাঞ্চ। তো পার্থ বললো যে আজকে একটু বিরিয়ানি করতে ইচ্ছা করছে, অনেক দিন করি না বিরিয়ানি, কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো এখানে সব মেস হয়ে রয়েছে, ও সব করেছে। আর ও এই বিরিয়ানিটা করতে খুব একা ভালোবাসে। আসার সময় আমরা মাংস নিয়ে এসেছি, আর এখানে স্টার্ট হয়ে গেছে। আর স্টার অফ দ্য শো হচ্ছে এটা কি না, পুদিনার ধনেপাতা না? আচ্ছা, পুদিনা পাতার পেস্ট দেয় এটা। আর হচ্ছে বিরিয়ানি মশলার যে নামটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এখানকার বিরিয়ানি মশলা আছি। তো এটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ানের যে দন্নে বিরিয়ানি, ওটার ফ্লেভারটা আনে। তো যাই হোক, পার্থ আজকে বললো বিরিয়ানি খাওয়াবে, যেন আমরা বাইরে আর কিছু সেরকম খাইনি। আর বাইরে সব খেলা স্টার্ট হয়ে গেছে, আওয়াজটাও আসছে, প্লিজ ইগনোর। আমরা এটাও ইউজ করি, আছি চিকেন মশলা, দারুণ হয় বেশ, এখানকার চিকেন স্টাইলের হয়। হ্যাঁ, আচারি আচারি টাইপের হয়, ভালো লাগে। আমি ওই বইয়ের দোকান থেকে, মানে ওই বুক স্টোরটা যে ঢুকেছিলাম, ওখান থেকে এরকম এই ফটো ফ্রেমের জন্য, মানে এগুলো কি বলতো, এগুলো অন্য জিনিস ছিল, এগুলো হচ্ছে ওই জল দিয়ে ব্যাপারটাকে ছাপা মারার ব্যাপার ছিল। বাট আমার প্রিন্টটা এত ভালো লেগেছে, আমি ফটো ফ্রেমে লাগিয়ে দিয়েছি। তো এটা এতক্ষণ বসে বসে করছিলাম, এরকম করে লাগিয়েছি। এবার এগুলো ফিক্স করতে হবে এখানে। তো এইটা যেহেতু বড় হয়েছে, মানে ফ্রেমটা বড় আর ছোটো পিকচারটা ছোট হয়ে গেছে, তো এরকম করে হয়ে গেছে, এটা বেশ ভালো বড়ও লাগছে। সো ভাবছি এটা এখানে লাগাবো, এখানে ফাঁকা রয়েছে বলে। এই ফ্রেমগুলো আগের থেকেই ছিল আইকিয়ার। আর হঠাৎ করে আজকে বিরিয়ানি কেন খেতে ইচ্ছা করছে? বাইরে খাইনি তো আমরা। হ্যাঁ, মানে অনেকদিন পর এই দন্নে বিরিয়ানিটা অবশ্য রান্নাও হচ্ছে না এই বাড়িতে, কিন্তু এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এই বাড়িতে আর করিনি কিন্তু 1 বছরে। করেছি কোথায় এখানে। আর আমরা আজকে পায়েসও রান্না করব, একটু গুড় আছে, বা নোলেন গুড়টা, মানে পাটালি, তাই তো। তো আজকে পায়েসও হবে। পায়েসটা আমরা কালকেই করতে চেয়েছিলাম, কিন্তু কালকে আমরা একটু বেরিয়েছিলাম, মানে টুকটাক বাড়িতে একটু ল্যাদ খাচ্ছিলাম বলে আর হয়নি। আর পার্থ এই মানে রান্নাটা না খুব যত্ন করে করে, একদম পুরো সব কিছু সাজিয়ে গুছিয়ে, দারুণ হয় বিরিয়ানিটা। একটু ঝাল ঝাল করো কিন্তু। ঝাল ঝাল? হ্যাঁ, সবুজ বিরিয়ানি। ঘরে যখন গন্ধটা ছড়াতে শুরু করেছে, আর প্রেসার কুকারের সিটিটাও বন্ধ হলো, মোটামুটি সূর্যটাও ডুবে গেছে। বিরিয়ানি ইজ বিরিয়ানি। দোকানে একটু যোগ করতে ঘি ঢেলে দেয়, আমরা ঘি নষ্ট করবো না। আর এখানে বিরিয়ানিটা মাখা মাখাই হয়, বলো? ওটা একটু খুলে রাখলে ঠিক হবে। হ্যাঁ, খুলে রাখলে ঠিক হবে, বাট আমরা এখনই খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে।
আর এটা হয় হচ্ছে জিরা সাম্বার রাইস দিয়ে, যেটা কিনা অনেকটা গোবিন্দভোগের চালের মতো, মানে একটু গন্ধ। ধুয়োতে আমার ফোনটা পুরো একদম ইয়ে হয়ে আছে, ব্লার হয়ে যাচ্ছে, বুঝেছো? এই রাখবি তো। আমাকে দেবে না? আজকের ব্লগটা কেমন হলো জানিও। সকাল থেকেই আজকে বেশ ঘুরেছি ফিরেছি, বেশ ভালোই মজা করেছি। আর এখন বাড়িতে এসে মোটামুটি আমার 5:30 মতো বাজে, খাবো। তো খাওয়া দাওয়ার পর আবার একটুখানি রিল্যাক্স করব, তখন টিভি দেখতে দেখতে খাবো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট করো কি ভালো লাগলো আর কি কি দেখাতে পারি। তোমাদের যদি ব্যাঙ্গালোরে কিছু দেখার ইচ্ছে থাকে সেরকম কিছু জানিও, কিছু কভার করার জন্য, তো আমরা সেটা অবশ্যই দেখাবো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।